রাজস্থানের সেই মেয়েটা ৩ মাস আগেও সবার প্রিয় ছিল। গ্রামের সবচেয়ে সুন্দরী, সবচেয়ে হাসিখুশি মেয়ে। কিন্তু ইমামের সেই একটা রাতের পর থেকে সে আর হাসে না, কাঁদে না, কথা বলে না। শুধু রাত 12টায় ঘরের দরজা খুলে বাইরে তাকিয়ে থাকে। আর ভোরবেলা কেউ জিজ্ঞেস করলে বলে, আমি কোথাও যাইনি। আর লখনৌয়ের সেই বিরিয়ানির দোকান, যেখানে রাত 10টার পর ভেতরে বসে খেলে ফিরে আসার কথা থাকে না, সেই দোকানের মালিক নিজেই এখন জানে না রাতে সে একা বসে রান্না করে নাকি রান্নাঘরে তার সাথে আরও কেউ থাকে। শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরের সেই বিশেষ মুহূর্ত, যে মুহূর্তে রাতের আকাশ একটু বেশি কালো হয়, বাতাস একটু বেশি থমকে যায়, আর ঘরের কোণের অন্ধকারটুকু যেন সরে গিয়ে কিছু একটার জায়গা করে দেয়। আজ শুক্রবার, রাত ঠিক 9টা বাজে। এই সময়টার কথা মনে রাখুন, কারণ সন্ধে 7টা আর রাত 9টা, এই দুটো সময় যেন পৃথিবীর সাথে অন্য এক জগতের পর্দাটা একটু পাতলা হয়ে যায়। এই সময়ে যে দরজাগুলো বন্ধ থাকার কথা, সেগুলো আস্তে আস্তে ফাঁকা হতে থাকে। আর সেই ফাঁক দিয়ে উকি মারে এমন সব সত্য ঘটনা, যা শুনলে মানুষ নিজের ছায়াকেও ভয় পেতে শুরু করে। সন্ধে 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসরে স্বাগত জানাই আপনাদের। আজ আমি নিয়ে এসেছি এপিসোড 110-এর দুটি ঘটনা। দুটি ঘটনাই ভারতের দুটি আলাদা জায়গায় ঘটে গেছে, একেবারে সম্প্রতি। প্রথম ঘটনাটি আসছে রাজস্থান থেকে, যেখানে এক সুন্দরী মেয়ের জীবন থচনচ করে দিয়েছে কালো জাদু এক ইমামের হাতে। আর দ্বিতীয় ঘটনাটি আসছে উত্তরপ্রদেশের লখনৌ থেকে, যেখানে একটি বিরিয়ানির দোকানকে কেন্দ্র করে ঘটে চলেছে এমন সব ঘটনা, যার ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও নেই। প্রতিটি ঘটনাই সাম্প্রতিক, প্রতিটি ঘটনারই সাক্ষী রয়েছেন একাধিক মানুষ, আর প্রতিটি ঘটনাই আমার কাছে পাঠিয়েছেন সেই মানুষেরা যারা নিজেরাই এই ভয়ের মুখোমুখি হয়েছেন। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে একটাই ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা এখনই সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনটি চেপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে পরিবারের অংশ, তারা আজকের এপিসোডের লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের ভয় সহ্য করার সাহস রাখেন। তাহলে শুরু করা যাক এপিসোড 110-এর প্রথম ঘটনা। প্রথম ঘটনা, রাজস্থানের সেই অভিশপ্ত রাত, ইমামের কালো জাদুতে ধ্বংস হয়ে গেল এক সুন্দরী মেয়ের জীবন। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রাহেলা বেগম। রাহেলা বেগম রাজস্থানের জয়পুর জেলার অন্তর্গত একটি ছোট শহরের বাসিন্দা। পেশায় তিনি একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। দীর্ঘ 12 বছর ধরে একই পাড়ায় থাকেন তিনি। পাড়ার সবাই তাকে চেনে, ভালোবাসে। কিন্তু গত বছরের শেষ দিক থেকে তার পাড়ায় যা ঘটে চলেছে, তা তাকে রাতের ঘুম থেকে কেড়ে নিয়েছে। তিনি বলেছেন এই ঘটনা তিনি কাউকে বলতে পারছেন না, কারণ কেউ বিশ্বাস করে না। কিন্তু যা ঘটেছে তা তিনি নিজের চোখে দেখেছেন, তার পরিবার দেখেছে, পুরো পাড়া দেখেছে। অসংখ্য ধন্যবাদ রাহেলা বেগমকে এই ভয়ঙ্কর এবং মর্মান্তিক সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি রাহেলা বেগমের ভাষায় বলছি। তিনি যেভাবে দীর্ঘক্ষণ ধরে কাঁপা কাঁপা গলায় আমাকে সবকিছু বলেছেন, ঠিক সেভাবেই আপনাদের কাছে তুলে ধরছি। রাহেলা বেগমের ভাষায় বলছি। ঘটনার সময়কাল 2024 সালের অক্টোবর মাসের শেষ থেকে শুরু। আমি কলেজের নাম বলবো না, মেয়েটির পুরো নামও বলবো না, কারণ এই পরিবারটি এখনও ওই পাড়ায় থাকে। তাদের সুরক্ষার কথা ভেবেই শুধু বলবো মেয়েটির নাম জুলেখা। এটা তার ডাক নাম, যে নামে পাড়ার সবাই তাকে চিনত। জুলেখার বয়স তখন 22 বছর। দেখতে অসাধারণ সুন্দরী। রাজস্থানের এই অঞ্চলে, এই ছোট্ট শহরে এমন রূপ বিরল। ফর্সা গায়ের রং, টানা টানা চোখ, চওড়া কপাল, আর সব সময় মুখে একটা হাসি। মেয়েটি পড়াশোনায়ও ভালো ছিল। জয়পুর শহরের একটি ডিগ্রি কলেজে 2য় বর্ষে পড়ত। নিজের পরিবারের সবচেয়ে আদরের মেয়ে, পাড়ার সবার প্রিয়। জুলেখার বিয়ের কথা চলছিল।
এক ভালো ঘরের ছেলে, শহরে চাকরি করে। সম্বন্ধ ঠিকঠাক চলছিল, শুধু পাকা কথা হওয়ার বাকি ছিল। পরিবার খুশি, জুলেখাও খুশি। মেয়েটির জীবন তখন সুন্দরভাবে সাজানো ছিল। কিন্তু সেই সুন্দর জীবনে কালো ছায়া ফেলল এক রাত। আমাদের পাড়ায় একটু দূরে একটি মসজিদ আছে। সেই মসজিদের ইমাম সাহেব বছর 4 ধরে এলাকায় আছেন। লম্বা দাড়ি, সবসময় সাদা পোশাক পরেন। বাইরে থেকে দেখলে মনে হয় ধার্মিক মানুষ, কিন্তু পাড়ার কিছু পুরনো মানুষ তাকে পছন্দ করতেন না। বলতেন এই লোক আসল ইমামি করে না, অন্য কারবার আছে। কিন্তু কেউ মুখ ফুটে বলতো না কি সেই কারবার। আমি পরে জেনেছি ইমাম সাহেব গোপনে কালো জাদুর চর্চা করতেন, তাবিজ বিক্রি করতেন, জিন ভূতের মাধ্যমে কাজ করাতেন বলে লোকে বলতো, কিন্তু প্রমাণ ছিল না। জুলেখার ঘটনা শুরু হওয়ার আগে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম। ইমাম সাহেব প্রায়ই আমাদের গলির মাথায় দাঁড়িয়ে থাকতেন। কখনো কখনো জুলেখা কলেজ থেকে ফিরলে তিনি সেদিকে তাকাতেন। জুলেখার মা একবার আমাকে বলেছিলেন, রাহেলা আপু, ওই লোকটা আমার মেয়ের দিকে বেশি নজর দেয়। আমি তখন হেসে বলেছিলাম, মাওলানা সাহেব ওভাবে দেখবেন না। কিন্তু এখন ভাবি সেই মা ঠিকই বুঝেছিলেন। ঘটনা শুরু হলো একটা নির্দিষ্ট রাতের পর থেকে। সেই রাতটি ছিল অক্টোবর মাসের শেষ সপ্তাহের একটি রাত। আমাদের পাড়ায় সেদিন একটি বিয়ের অনুষ্ঠান ছিল। জুলেখার পাশের বাড়ির মেয়ের বিয়ে। পাড়ার অনেকেই সেই বিয়েতে গিয়েছিল। জুলেখাও গিয়েছিল মায়ের সাথে। রাত 10:30টার মধ্যে বিয়ের অনুষ্ঠান ভেঙে যায়। সবাই যে যার বাড়ি ফিরে যাচ্ছিল। জুলেখা আর তার মা ফিরছিলেন বিয়ে বাড়ি থেকে। পাড়ার গলি দিয়ে আসার সময় মসজিদের সামনে আসতে হয়। সেই গলির মুখেই দাঁড়িয়েছিলেন ইমাম সাহেব, অন্ধকারে, একা। জুলেখার মা বলেছেন, ইমাম সাহেব সেদিন কিচ্ছু বলেননি, শুধু দাঁড়িয়েছিলেন। কিন্তু জুলেখা তার সামনে দিয়ে যাওয়ার সময় একটু থমকে গিয়েছিল। মা জিজ্ঞেস করেছিলেন, কি হলো? জুলেখা বলেছিল, কিছু না মা, হঠাৎ মাথা ঘুরছে। বাড়ি ফিরে জুলেখা সেই রাতে আর খেল না, মাথা ব্যথার কথা বলে শুয়ে পড়ল। মা ভাবলেন অনুষ্ঠানের ভিড়ে ক্লান্ত হয়ে গেছে। কিন্তু পরের দিন সকালে জুলেখাকে ডাকতে গিয়ে দেখলেন মেয়ে বিছানায় নেই। ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল না, কিন্তু জানালা বন্ধ। জুলেখা কোথায়? একটু পরে জুলেখাকে পাওয়া গেল বাড়ির পেছনের উঠানে। সে মাটিতে বসে আছে, খালি পায়ে, কাপড় এলোমেলো, চুল ছড়ানো। তার সামনে মাটিতে কিছু একটা আঁকা, গোল গোল কিছু চিহ্ন, যেন কেউ আঙুল দিয়ে মাটিতে এঁকেছে। মা ডাকলেন, জুলেখা। মেয়ে সাড়া দিল না। কাছে গিয়ে ধরতেই জুলেখা ঘুরে তাকালো। মা সেই মুখ দেখে পেছনে সরে গেলেন, কারণ জুলেখার চোখ দুটো লাল, পুরো লাল, সাদা অংশটাও লালচে, আর সে একদম ফ্যাকাশে, যেন সারা রাত ঘুম হয়নি। মা জিজ্ঞেস করলেন, মা, সারা রাত কোথায় ছিলি? এখানে কেন বসে আছিস? জুলেখা কিছু বলল না, শুধু উঠে ঘরের ভেতরে চলে গেল। সেদিন থেকেই শুরু হলো পরিবর্তন, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। প্রথম দিকে ছোট ছোট পরিবর্তন। জুলেখা কলেজে যাওয়া কমিয়ে দিল, খাওয়া দাওয়া কমে গেল, সারাদিন ঘরে থাকতো, কারো সাথে কথা বলতো না। হাসি খুশি মেয়েটা যেন ঘরে হারিয়ে গেল। মা ভাবলেন শরীর খারাপ, ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার পরীক্ষা করে বললেন কিছু হয়নি, শুধু দুর্বলতা। ওষুধ দিলেন, কিন্তু ওষুধ খেয়েও জুলেখা ভালো হলো না। 10 দিন কাটল, তারপর শুরু হলো রাতের ঘটনাগুলো। জুলেখার মা বলেছেন, রাত 12টার দিকে প্রতি রাতে জুলেখা উঠে বসত, ঘুমের মধ্যে নয়, জেগে উঠত। তারপর ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়াতো, দরজা খুলত, বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকত কিছুক্ষণ, তারপর আবার ভেতরে আসতো, শুয়ে পড়ত। মা প্রথম রাতে দেখে জিজ্ঞেস করলেন, মা, কি হয়েছে? জুলেখা বলল, কিছু না। কিন্তু তার কণ্ঠ স্বাভাবিক ছিল না, কেমন যেন ভেজা, ভারী, যেন দূর থেকে আসছে। পরের রাতেও একই ঘটনা। 12টায় উঠে দরজায় গিয়ে দাঁড়ালো, অন্ধকারের দিকে তাকিয়ে থাকল। মা তৃতীয় রাতে জেগে রইলেন লুকিয়ে দেখার জন্য। ঠিক 12টায় জুলেখা উঠে বসল, তারপর দরজার দিকে হাঁটল। কিন্তু এবার মা লক্ষ্য করলেন মেয়ের হাঁটার ভঙ্গিটা অদ্ভুত। মাথাটা একটু সামনে ঝোঁকানো, পায়ের পাতা মেঝেতে টানছে, যেন ঘুমের মধ্যে হাঁটছে, কিন্তু চোখ খোলা। জুলেখা দরজায় গিয়ে দাঁড়ালো। বাইরে রাস্তার অন্ধকার, গলির মাথায় একটা বাল্ব জ্বলছে, সেই আলোয় বাইরে স্পষ্ট দেখা যাচ্ছে। রাস্তায় কেউ নেই,
কিন্তু জুলেখা সেই অন্ধকারের দিকে তাকিয়ে থাকল মিনিট 5। তারপর আস্তে আস্তে ঘুরল। তার মুখের দিকে তাকিয়ে মা আঁতকে উঠলেন। জুলেখার মুখে হাসি, কিন্তু সেই হাসি তার হাসি নয়। এই হাসি ঠান্ডা, কেমন যেন অচেনা। মেয়েটার নিজের হাসি সবসময় উষ্ণ ছিল, প্রাণময়, কিন্তু এই হাসি দেখে মায়ের গা ছমছম করে উঠল। জুলেখা এসে শুয়ে পড়ল। পরের দিন সকালে জিজ্ঞেস করতে কিছুই মনে নেই বলল। পরদিন আমি জুলেখার মায়ের সাথে কথা বললাম। তিনি সব খুলে বললেন। আমি শুনে বললাম, হয়তো ঘুমের মধ্যে হাঁটার সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মা মাথা নাড়লেন, বললেন, না রাহেলা আপু, চোখ খোলা থাকে, হাসে। ঘুমের মধ্যে মানুষ কি হাসে? সেই প্রশ্নের জবাব আমার কাছে ছিল না। এরপর ঘটনাগুলো একের পর এক ঘনীভূত হতে লাগলো। একদিন বিকেলে জুলেখা তার মাকে বলল, মা, আমার গায়ে কিছু একটা আছে, আমি টের পাচ্ছি। মা চমকে বললেন, কি বলছিস? জুলেখা বলল, আমার ভেতরে কেউ আছে, রাতে কথা বলে, আমি ঘুমাতে পারছি না। মা কাঁদতে কাঁদতে এলেন আমার কাছে, বললেন, মেয়েকে নিয়ে কোথায় যাবেন বুঝতে পারছেন না। আমি একটু ভাবলাম। তারপর পাড়ার একজন বয়স্ক মহিলার কথা মনে পড়ল। আমিনা খালা, বয়স 70-এর উপরে, এলাকায় দীর্ঘদিন ধরে আছেন। তিনি অনেক কিছু জানেন, অনেক ঘটনা দেখেছেন জীবনে। আমিনা খালাকে সব বললাম। তিনি শুনে একটু চুপ করে রইলেন। তারপর জিজ্ঞেস করলেন, মেয়েটা কি সেদিনের বিয়ে থেকে ফেরার পথে মসজিদের সামনে দিয়ে এসেছিল রাতে? মা বললেন, হ্যাঁ। আমিনা খালা বললেন, আর ইমাম সাহেব কি সেখানে ছিলেন? মায়ের মুখ পাণ্ডুর হয়ে গেল। আমিনা খালা বললেন, এই ইমামের কথা আমি আগেও শুনেছি। এই লোক কালো জাদু করে, মেয়েদের উপর বিশেষভাবে। আপনার মেয়ে সুন্দরী, তাকে নজরে রেখেছিল এই লোক। সেই রাতে যখন একা পেয়েছে তখন কিছু করেছে। কি করেছে বলা মুশকিল, কিন্তু মেয়ের শরীরে কিছু ঢোকানো হয়েছে। হয়তো কিছু ফুঁকেছে, হয়তো কিছু দিয়েছে। এই ধরনের কাজে অনেক উপায় থাকে। আমিনা খালার কথা শুনে প্রথমে অবিশ্বাস করতে চেয়েছিলাম, কিন্তু জুলেখার পরিবর্তনগুলো দেখে আর অবিশ্বাস করতে পারছিলাম না। পরের দিন থেকে জুলেখার উপর ঘটনাগুলো আরও ভয়ানক হতে শুরু করল। সেই রাতে ঘটনাটা আমি নিজে দেখেছি, তাই নিশ্চিতভাবে বলতে পারছি। রাত প্রায় 11টার দিকে জুলেখার মা আমাকে ডাকতে এলেন। বললেন, আপু আসুন, জুলেখা কথা বলছে, কিন্তু কণ্ঠ বদলে গেছে। আমি গেলাম। ঘরে ঢুকেই থমকে গেলাম। জুলেখা বিছানায় বসে আছে, তার চোখ বন্ধ, কিন্তু মুখ নড়ছে। আর সেই মুখ থেকে যে কণ্ঠ বেরোচ্ছে সেটা জুলেখার নয়, একটা গভীর ভারী পুরুষ কণ্ঠ, কিন্তু কোনো পুরুষ নেই ঘরে। আমি কান পেতে শুনলাম। কণ্ঠটা বলছে হিন্দিতে, উসনে মুঝে ভেজা হ্যায়, ম্যা ইয়েহি রহুঙ্গা। অর্থাৎ সে আমাকে পাঠিয়েছে, আমি এখানেই থাকব। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। জুলেখার মা কাঁদছেন, জুলেখার বাবা ঘরের কোণে দাঁড়িয়ে কাঁপছেন। আমি কোনো মতে ঠিক থেকে আমিনা খালাকে ডাকলাম। আমিনা খালা এলেন। এসেই জুলেখার মুখের দিকে তাকিয়ে কিছু পড়তে শুরু করলেন, কোরআনের আয়াত। জুলেখা তখন কেঁপে উঠল। সেই পুরুষ কণ্ঠ চিৎকার করে বলল, মত পড়ো, মত পড়ো। আর জুলেখার হাত দুটো বাতাসে উঠে গেল, যেন কেউ ধরে টানছে। আমিনা খালা থামলেন না, পড়তেই থাকলেন। প্রায় 15 মিনিট পর জুলেখা ধীরে ধীরে শান্ত হলো। কণ্ঠটা একটু একটু করে থেমে গেল। জুলেখার হাত নামল, সে হেলান দিয়ে শুয়ে পড়ল। আমিনা খালা বললেন, একটা জিন ঢোকানো হয়েছে মেয়েটার ভেতরে। এটা ইমামের কাজ। এই ধরনের কাজ করতে হলে মেয়েটার শরীরে কিছু দিতে হয়, হয় খাওয়ার মাধ্যমে, হয় ফুঁ দিয়ে, হয় তাবিজের মাধ্যমে। কিন্তু কখন? সেই রাতে মসজিদের সামনে। মেয়েটার গায়ে হয়তো কিছু মেখে দেওয়া হয়েছে, বা পাশ দিয়ে যাওয়ার সময় ফু দেওয়া হয়েছে। এই ধরনের ইমাম অনেক কৌশল জানে। পরের কয়েকদিন ধরে আমরা জুলেখার পরিবারের সাথে থাকলাম। রাতের ঘটনাগুলো চলতে লাগলো। 12টায় উঠে দরজায় যাওয়া চলতেই থাকলো। কখনো কখনো সে নিজেই বলতো, মা আমাকে যেতে দাও। মা জিজ্ঞেস করলে বলতো, কোথায় যাব জানি না, শুধু ডাকছে। সবচেয়ে ভয়ের ঘটনাটা ঘটল একটি বৃহস্পতিবার রাতে। সেই রাতে জুলেখার বাবা মা দুজনেই ঘরে ছিলেন। রাত তখন 12:30। হঠাৎ জুলেখা লাফ দিয়ে বিছানা থেকে উঠে দরজার দিকে ছুটল। বাবা পেছন থেকে ধরলেন। জুলেখা অবিশ্বাস্য শক্তি দিয়ে ছাড়িয়ে নিতে চাইল। মা ধরলেন অন্য দিক থেকে। তখন জুলেখা ঘুরে তাকালো। তার মুখ এত রাগে ভরা, এত অচেনা। বললেন, মা। সে এমন একটা কণ্ঠে কথা বলল যা কেউ কোনোদিন শোনেনি। বলল, ছাড়ো, সে আমাকে ডাকছে, আমার যেতে হবে। বাবা জিজ্ঞেস করলেন, কে ডাকছে? ইমাম। সেই এক শব্দ শুনে ঘরে যেন বরফ নামল। বাবা মা একে অপরের মুখ দেখলেন। ইমামের নাম মেয়ে কেন বলল এইভাবে? সেই রাতে জুলেখাকে কোনোভাবে থামানো গেল,
কিন্তু পরের দিন সকালে মা খেয়াল করলেন জুলেখার গলায় একটা সুতো বাঁধা, কালো সুতো, খুব মিহি। কিন্তু এই সুতো কখন বাঁধা হলো জুলেখা জানে না। সুতোটা খুলে দেওয়ার সময় জুলেখা কান্না করতে শুরু করলো। বলল, মা, এটা খুলো না, এটা থাকলে ব্যথা কম লাগে। মা জোর করে খুললেন। সেই সুতোর সাথে একটা ছোট্ট কাপড়ের টুকরো বাঁধা ছিল, কাপড়ের ভেতরে কিছু একটা। আমিনা খালা সেটা দেখে বললেন, এটা তাবিজ, কিন্তু কালো তাবিজ। এই তাবিজ দিয়ে জিন বাঁধা হয় মানুষের শরীরে। তাবিজ পোড়ানো হলো। তাবিজ পোড়ানোর রাতে ভয়ানক ঘটনা ঘটল। জুলেখা চিৎকার করতে শুরু করলো, এমন চিৎকার যা আগে কেউ শোনেনি। পাশের বাড়ির মানুষ ছুটে এলেন। জুলেখার শরীর কাঁপছে, সে বলছে জ্বলছে জ্বলছে, কিন্তু তার গায়ে আগুন নেই। প্রায় 1 ঘন্টা পর শান্ত হলো। আমিনা খালা বললেন, তাবিজ পোড়ানোর কারণে জিনটা কষ্ট পাচ্ছে, সে বেরোতে চাইছে কিন্তু পারছে না। তখন সিদ্ধান্ত হলো একজন দক্ষ আলেমের কাছে নিয়ে যেতে হবে জুলেখাকে। জয়পুর শহরে এমন একজন আলেম আছেন, হাজি সিদ্দিক সাহেব। বয়স 75-এর কাছাকাছি। দীর্ঘ জীবনে অনেক কঠিন ঘটনার সামনে পড়েছেন। তাকে খবর দেওয়া হলো। তিনি এলেন পরের দিন সকালে। জুলেখাকে দেখে কিছু বললেন না, শুধু বসলেন এবং কোরআন পড়তে শুরু করলেন। প্রথম 10 মিনিট কিছু হলো না। তারপর জুলেখার শরীর একটু নড়ে উঠল। হাজি সাহেব পড়া থামালেন না। জুলেখা ধীরে ধীরে বিছানায় সোজা হয়ে বসে গেল। তার চোখ বন্ধ। তারপর সেই কণ্ঠ আবার এলো, সেই গভীর পুরুষ কণ্ঠ। বলল, ছাড়ব না। হাজি সাহেব পড়তে থাকলেন। কণ্ঠ বলল, ইমাম পাঠিয়েছে, ইমামের হুকুম মানতে হবে। হাজি সাহেব এবার থামলেন, বললেন শান্ত গলায়, তুমি কে? কণ্ঠ বলল, আমি এই মেয়ের, এখন এই মেয়েই আমার। কতদিন ধরে আছো? যেদিন থেকে ইমাম পাঠিয়েছে। কেন পাঠিয়েছে ইমাম? একটু থামল কণ্ঠ। তারপর বলল, মেয়েটাকে চায়, বিয়ে করতে চায়, কিন্তু মেয়ে মানেনি, তাই আমাকে পাঠিয়েছে। আমি থাকলে মেয়ে আর কারো সাথে বিয়ে করতে পারবে না। ঘরে নিস্তব্ধতা নামল। জুলেখার মা ফুপিয়ে উঠলেন। হাজি সাহেব বললেন, তুমি জানো তুমি যা করছো তা পাপ? কণ্ঠ বলল, আমি জানি, কিন্তু ইমাম বলেছে করতে। ইমাম কি তোমার চেয়ে বড়? না। তাহলে তুমি কেন তার কথা মানছ? দীর্ঘ নিস্তব্ধতা। তারপর হাজি সাহেব আবার পড়তে শুরু করলেন। এবার ভিন্ন আয়াত। দীর্ঘ সময় ধরে পড়লেন। জুলেখার শরীর কাঁপতে লাগল। সে কাঁদতে শুরু করল, কিন্তু কান্নার সাথে সেই কণ্ঠও ছিল, মিশিয়ে গিয়েছিল দুটো। জুলেখার নিজের কান্না আর সেই কণ্ঠের চিৎকার। তারপর হঠাৎ একটা ঝাঁকুনি। জুলেখার শরীর সামনে ঝুঁকে গেল। তারপর সে লম্বা নিঃশ্বাস নিল এবং থামল। হাজি সাহেব বললেন, জুলেখা, তুমি কি শুনতে পাচ্ছ? জুলেখা ধীরে চোখ খুলল। তার চোখ এবার স্বাভাবিক, লাল নেই। সে চারদিকে তাকালো। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, মা। মা দৌড়ে ধরলেন মেয়েকে। হাজি সাহেব বললেন, চলে গেছে, কিন্তু ইমামের বিষয়টা মেটাতে হবে। যতদিন সে আছে মেয়ে নিরাপদ নয়। সেই থেকে শুরু হলো ইমামের বিরুদ্ধে পাড়ার মানুষের একত্র হওয়ার পালা। পাড়ার বয়স্ক মুরব্বীরা একত্র হলেন। ইমামকে ডাকা হলো। তার সামনে সব তুলে ধরা হলো। ইমাম প্রথমে অস্বীকার করলেন, কিন্তু হাজি সাহেব তার কিছু জিনিসের কথা বললেন, এমন কিছু যা শুধু সেই ইমামই জানতে পারেন। ইমাম চুপ হয়ে গেলেন। পাড়ার মানুষ ইমামকে বিদায় করলেন সেই এলাকা থেকে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ইমাম চলে যাওয়ার পরেও কিছুদিন জুলেখার উপর টান অনুভব হচ্ছিল। হাজি সাহেব বলেছিলেন, যে জিন ঢোকানো হয়েছিল সে একটাই ছিল না, আরও কিছু কাজ করা হয়েছিল, লম্বা মেয়াদের কাজ। সেগুলো একটু একটু করে কাটাতে হবে। 3 মাস ধরে চিকিৎসা চলল। জুলেখার বিয়ের সম্বন্ধটা ভেঙে গিয়েছিল এর মধ্যে। ছেলের পরিবার শুনে সরে গিয়েছিল। জুলেখার কলেজের পড়াও বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু 3 মাস পর জুলেখা স্বাভাবিক হলো। পড়া শুরু করলো আবার। হাসি ফিরল মুখে। কিন্তু জুলেখার মা আমাকে একদিন বললেন, রাহেলা আপু, মেয়ে স্বাভাবিক হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আগের মতো হয়নি। আগে যেভাবে হাসতো সেই হাসিটা আর আসে না। চোখে একটা ছায়া পড়ে গেছে, যা যাচ্ছে না।
আমি জুলেখাকে দেখেছিলাম পরে, সুন্দরী এখনও, কিন্তু রাহেলা বেগমের মা ঠিকই বলেছিলেন, সেই প্রাণের হাসি নেই, চোখে একটা দূরত্ব, যেন অনেক দূরে তাকিয়ে আছে। ইমামের বিষয়ে পুলিশের কাছে যাওয়া হয়েছিল, কিন্তু পুলিশ কি করবে? কালো জাদুর প্রমাণ দেওয়া যায় না। ইমাম এলাকা ছেড়ে গেছে, কোথায় গেছে কেউ জানে না। রাহেলা বেগমের শেষ কথাগুলো আমার মনে গেঁথে আছে। তিনি বলেছিলেন, ভাই, যে মানুষ ধর্মের নাম দিয়ে এই ধরনের কাজ করে, সে মানুষের মধ্যে সবচেয়ে বিপজ্জনক, কারণ তাকে দেখে মানুষ বিশ্বাস করে, আর সেই বিশ্বাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সে নিষ্পাপ মেয়েদের জীবন নষ্ট করে দেয়। জুলেখা ভাগ্যক্রমে বেঁচে গেছে, কিন্তু আরও কতজন জুলেখা আছে যাদের কথা আমরা জানি না, যাদের পাশে কেউ নেই? সেই মেয়েগুলোর কথা ভাবলে আমার রাতে ঘুম হয় না। রাজস্থানের সেই পাড়ায় এখনো মানুষ মনে রাখে সেই রাতটার কথা, যেদিন জুলেখার কণ্ঠ থেকে অচেনা পুরুষের গলা বেরিয়েছিল। মনে রাখে সেই তাবিজের কথা, সেই কালো সুতোর কথা, আর সবচেয়ে বেশি মনে রাখে যে একজন মানুষ কতটা নিচে নামতে পারে শুধুমাত্র একটি মেয়েকে পাওয়ার লোভে। এই ছিল আজকের প্রথম ঘটনা। সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। আমরা এবার পাড়ি দেব উত্তরপ্রদেশের লখনৌতে। সেই শহরের অলিগলিতে রাতের অন্ধকারে একটি বিরিয়ানির দোকানকে কেন্দ্র করে ঘটে চলেছে এমন সব ঘটনা যা শুনলে আপনি আর কোনোদিন রাতে অচেনা জায়গার খাবার মুখে দিতে পারবেন না। দ্বিতীয় ঘটনা, লখনৌয়ের সেই ভুতুড়ে বিরিয়ানির দোকান, যেখানে রাতের রান্নায় মেশে অদৃশ্যের স্পর্শ। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ইমরান খান। ইমরান উত্তরপ্রদেশের লখনৌ শহরের পুরনো অংশ চকে থাকেন। পেশায় তিনি একটি ছোট গ্যারেজের মালিক। বয়স 35-এর কাছাকাছি। দীর্ঘদিন ধরে লখনৌয়ের পুরনো এলাকায় বাস করেন। এই এলাকার গলি ঘুপচি তার নখদর্পণে। কিন্তু বছরখানেক আগে যা ঘটতে দেখলেন তা তার পুরো বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ ইমরানকে এই অদ্ভুত এবং ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি ইমরানের ভাষায় বলছি। যেভাবে তিনি বিস্তারিত জানিয়েছেন ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। ইমরানের ভাষায় বলছি। লখনৌয়ের পুরনো চক এলাকায় যারা থাকেন তারা জানেন যে এখানকার প্রতিটি গলির নিজস্ব একটা ইতিহাস আছে। এই শহর মোঘলদের শহর, নবাবদের শহর। এখানকার পাথরে পাথরে ইতিহাস, আর সেই ইতিহাসের সাথে মিশে থাকে এমন অনেক কিছু যা দিনের আলোয় বোঝা যায় না। আমি যে গলিতে থাকি সেই গলির মুখেই একটা বিরিয়ানির দোকান ছিল বলছি কারণ এখন বন্ধ। কিন্তু বন্ধ হওয়ার আগের 6 মাসে যা ঘটেছে তা আমাদের পুরো গলির মানুষের জীবন বদলে দিয়েছে। দোকানের নাম ছিল শেহনাই বিরিয়ানি ঘর। মালিকের নাম রশিদ মিয়া। বয়স 50-এর উপরে। লম্বা মানুষ, একটু মোটাসোটা, মুখে সব সময় পান। দীর্ঘ 20 বছর ধরে সেই দোকান চালাতেন। এলাকায় তার বিরিয়ানির সুনাম ছিল, দূর থেকে লোক আসত। রশিদ মিয়ার বিরিয়ানি সত্যিই অসাধারণ ছিল। সেই গন্ধ, সেই স্বাদ একবার খেলে ভুলতে পারবেন না। আমি নিজে প্রায় প্রতি সপ্তাহে যেতাম। কিন্তু সেই দোকানের একটা বিশেষ নিয়ম ছিল, রাত 10টার পর দোকান বন্ধ থাকত। রশিদ মিয়া কঠোরভাবে মানতেন এই নিয়ম। 10টার আগে আসুন, খান, যান। 10টার পর দরজা বন্ধ। কেউ কেউ মজা করে বলতো, মিয়া ভাই, রাতে কি বিরিয়ানি বেচেন না? রশিদ মিয়া হেসে বলতেন, রাতের পর বিরিয়ানির দোকান খোলা ভালো না ভাই, রাতে অনেক রকমের খদ্দের আসে। কেউ জিজ্ঞেস করত না কোন ধরনের খদ্দের। তখন আমরা ভাবতাম হয়তো মাতালদের কথা বলছেন, কিন্তু এখন বুঝি তিনি অন্য কথা বলতেন। ঘটনা শুরু হলো গত বছরের মার্চ মাসে। রশিদ মিয়ার একমাত্র ছেলে কামাল বাইরে থেকে ফিরে এসেছিল।
দিল্লিতে পড়াশোনা করত। পড়ার শেষে বাবার দোকানে সাহায্য করতে আসে। শিক্ষিত ছেলে, আধুনিক চিন্তার মানুষ। সে বাবার সেই রাত 10টার নিয়ম নিয়ে হাসত। বলতো, আব্বা, 10টার পরেও যদি খদ্দের আসে তাহলে বিক্রি করব না কেন? টাকা তো আসছে। রশিদ মিয়া রাগ করতেন, বলতেন, চুপ কর, তুই বুঝবি না। কামাল বুঝত না। একদিন বাবা না থাকতে নিজেই দোকান খুলে রাখল রাত 11টা পর্যন্ত। সেই রাতের পরে সব কিছু বদলে গেল। আমি কামালের কাছ থেকে শুনেছি সেই রাতের কথা। কামাল বলেছিল, রাত 10টার পর দোকানে খদ্দের বেড়ে গেল, কিন্তু অদ্ভুত ধরনের খদ্দের। পুরনো ধাঁচের পোশাক পরা মানুষ, যেন অনেক পুরনো কালের। কথা বলছে, কিন্তু ভাষাটা একটু অদ্ভুত, লখনৌয়ের উর্দু, কিন্তু যেন অনেক পুরনো আমলের উর্দু। কামাল বলেছিল, প্রথমে সে ভেবেছিল পুরনো এলাকার মানুষ, পুরনো ধাঁচে কথা বলে, পোশাক পরে, কিন্তু খানিক পরে একটু অদ্ভুত লাগছিল। কারণ এই মানুষগুলো বিরিয়ানি নিল, কিন্তু খেলো না, শুধু সামনে রেখে বসে থাকল। কামাল একজনকে বলল, খান না কেন? লোকটা তার দিকে ঘুরে তাকালো। সেই তাকানো দেখেই কামাল বুঝল কিছু একটা ঠিক নেই। লোকটার চোখ, সেই চোখে আলোর প্রতিফলন নেই। একটা জ্বলন্ত মোমবাতি পাশে ছিল, কিন্তু সেই মোমের আলো লোকটার চোখে পড়ল না। মানুষের চোখে আলো পড়লে একটু চকচক করে, এই চোখে পড়ল না। কামাল আর কিচ্ছু বলতে পারেনি সেই রাতে। দ্রুত দোকান বন্ধ করে বাড়ি ফিরে গেছে। পরদিন সকালে রশিদ মিয়ার দোকানে এসে দেখলেন রাতে বিরিয়ানির হাঁড়িটা অর্ধেক খালি, কিন্তু টাকা নেই। কামাল বলল, লোকগুলো কোনো পয়সা দেয়নি। রশিদ মিয়া কামালের দিকে তাকালেন দীর্ঘক্ষণ, বললেন, ওদের কি দিয়েছিলি? কামাল বলল, বিরিয়ানি। রশিদ মিয়া চেয়ারে বসে পড়লেন, বললেন, এখন কি হবে? কি হবে মানে? কিছু হবে না। তুই বুঝিস না, এই দোকানে রাত 10টার পর যারা আসে তারা জীবিত মানুষ নয়। কামাল প্রথমে হাসল, তারপর বাবার মুখ দেখে হাসি থামল। রশিদ মিয়া তখন পুরো ঘটনা বললেন। এই দোকানটা যেখানে দাঁড়িয়ে, এখানে 100 বছরেরও বেশি আগে একটি বড় পরিবার থাকত, লখনৌয়ের পুরনো জমিনদার পরিবার। সেই পরিবারের কর্তা ছিলেন নবাব সুলতান আলী খাঁ। নবাবের বাড়িতে বিশাল ভোজের ব্যবস্থা ছিল। রোজ রাতে দরিদ্রদের খাওয়ানো হতো। সেই বাড়ির রান্নাঘরে বিরিয়ানি রান্না হতো প্রতি রাতে। কিন্তু একসময় নবাব পরিবার উঠে গেল, বাড়ি ভাঙল, নতুন দালান উঠল, গলির চেহারা বদলাল। কিন্তু রশিদ মিয়ার বাপদাদারা বলতেন, সেই পুরনো জমিনদার পরিবারের যারা মরে গেছে তারা এখনও এই গলিতে আছে। তারা রাতে ঘুরে বেড়ায়, আর তারা বিরিয়ানির গন্ধ পেলে আসে। রশিদ মিয়ার বাবা তাই দোকান রাত 10টার আগে বন্ধ রাখতেন। রশিদ মিয়াও সেই নিয়ম মেনে চলতেন, কিন্তু কামাল সেই নিয়ম ভেঙেছে। এবার মিয়া বললেন, এখন তারা জানে এখানে রাতেও বিরিয়ানি পাওয়া যায়, এখন তারা আসবে। কামাল তখনও পুরোপুরি বিশ্বাস করেনি, কিন্তু সেই রাত থেকে যা শুরু হলো তা তাকে বিশ্বাসী করে দিল। পরের রাত থেকে শুরু হলো দোকানের রান্নাঘরে অদ্ভুত ঘটনাগুলো। রশিদ মিয়া রাতে রান্নাঘরে একা থাকতেন। পরের দিনের প্রস্তুতি করতেন, মশলা বাটতেন, মাংস ম্যারিনেট করতেন। সেটা তার পুরনো অভ্যাস। কিন্তু কামাল আসার পর থেকে রান্নাঘরে রাতে একটা অনুভূতি হতে লাগলো, যেন পাশে কেউ আছে, যেন আরও কেউ রান্না করছে। রান্নাঘরের বড় হাঁড়িটা রাতে নিজেই নড়ে উঠছিল মাঝে মাঝে। রশিদ মিয়া দেখতেন, কিন্তু কাউকে বলতেন না। রান্নার সময় কাঁটা চামচ একা সরে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। চুলার আগুন কেউ না ধরলেও হঠাৎ বড় হয়ে যাচ্ছে। রান্নাঘরের কোণে রাখা মশলার বাটি রাতে কেউ খুলে দেখছে। সকালে আসতেই দেখা যেত সব মশলা সামান্য কম, যেন কেউ ব্যবহার করেছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটল একটি বিশেষ রাতে। সেই রাতে রশিদ মিয়া একটু রাত করে দোকান বন্ধ করলেন। 10:30টার মতো হয়েছে। কামাল আগেই বাড়ি চলে গেছে। রশিদ মিয়া রান্নাঘরে একা পরিষ্কার করছেন। তখন শুনলেন দোকানের বাইরে থেকে কেউ ডাকছে, একটু আস্তে কিন্তু স্পষ্ট, মিয়া ভাই, মিয়া ভাই। রশিদ মিয়া থামলেন, বাইরে গেলেন। দোকানের শাটার বন্ধ। শাটারের ফাঁক দিয়ে বাইরে দেখলেন গলিতে কেউ নেই, কিন্তু ডাকটা তখনও শুনছিলেন। কাছ থেকে নয়, যেন গলির ভেতর থেকে আসছে, মিয়া ভাই, একটু বিরিয়ানি। রশিদ মিয়া শাটার না খুলে ফিরে গেলেন ভেতরে। পরদিন সকালে আমি রশিদ মিয়ার দোকানে গিয়েছিলাম চা খেতে। তিনি সেই ডাকের কথা বললেন,
আমি শুনে হেসেছিলাম, বললাম, মিয়া ভাই কেউ মজা করছিল। তিনি মাথা নাড়লেন। না ইমরান ভাই, গলিতে রাত 10টায় কে থাকে? এই গলিতে রাতে কেউ থাকে না। এটা সত্যি, সেই গলিটা রাতে নির্জন থাকে। এরপর থেকে প্রতি রাতে সেই ডাক আসতে শুরু করল। কখনো বাইরে থেকে, কখনো মনে হতো দোকানের ভেতর থেকেই আসছে। রশিদ মিয়া জানিলেন না ডাকটা কোথা থেকে আসে, কিন্তু তিনি দোকান খুলতেন না। কিন্তু সেই ডাক সবচেয়ে বেশি শুনত কামাল। কামালের ঘুম ছিল গভীর। সে বলেছিল রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখত বিরিয়ানির দোকানে সে একা বসে আছে, চারিদিকে অন্ধকার, কিন্তু দোকানের ভেতরে একটা লম্বা টেবিলে অনেকে বসে আছে, পুরনো পোশাক পরা, বিরিয়ানি খাচ্ছে আর কামালের দিকে তাকিয়ে হাসছে। এই স্বপ্ন একবার নয়, বারবার দেখত সে, প্রতি রাতে। এরপর কামালের শরীর খারাপ হতে শুরু করল। প্রচণ্ড খিদে, কিন্তু খেলেই বমি। ওজন কমে গেল দ্রুত, চোখের নিচে কালো দাগ পড়ল। রশিদ মিয়া ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার কিছু পেলেন না। তারপর কামাল নিজেই বলল, আব্বা, আমি বুঝতে পারছি কি হচ্ছে। ওই রাতে যাদের বিরিয়ানি দিয়েছিলাম তারা কিছু নিয়ে গেছে আমার থেকে। রশিদ মিয়া চিন্তিত হয়ে পড়লেন। এই পর্যায়ে আমাকে সব জানালেন রশিদ মিয়া। আমি তখন বললাম, এলাকায় একজন পুরনো মানুষ আছেন, হাজি আব্দুর রহিম সাহেব, বয়স 90-এর কাছাকাছি। এই এলাকার সব ইতিহাস তিনি জানেন, তার কাছে যাওয়া উচিত। আমরা গেলাম। হাজি সাহেব সব শুনলেন, তারপর বললেন, এই দোকান যেখানে, সেখানে নবাব সুলতান আলী খাঁয়ের বাড়ির রান্নাঘর ছিল। সেই রান্নাঘরে প্রতিদিন রাতে গরিব মানুষদের জন্য রান্না হতো। নবাব মারা যাওয়ার পরে সেই ব্যবস্থা বন্ধ হয়ে যায়, কিন্তু যারা সেই রান্নাঘরের ওপর নির্ভর করত, মরার পরেও তাদের আত্মা এখানেই ঘুরছে। তারা খাবারের গন্ধ পেলে আসে। তাহলে কি করতে হবে? হাজি সাহেব বললেন, প্রথমে একটি বিশেষ কাজ করতে হবে। সেই রাতে যারা বিরিয়ানি খেয়েছিল তাদের জন্য একটি সাদকা দিতে হবে। গরিব মানুষদের খাওয়াতে হবে নবাব পরিবারের স্মরণে, এবং পাশের পুরনো কবরস্থানে গিয়ে ফাতেহা পড়তে হবে। রশিদ মিয়া এবং কামাল পরের দিনই সব করলেন। গরিবদের খাওয়ালেন, কবরস্থানে গেলেন। সেই রাত থেকে ডাক বন্ধ হলো। কিন্তু ঘটনা এখনো শেষ হয়নি। ডাক বন্ধ হলেও রান্নাঘরের অদ্ভুত ঘটনাগুলো পুরোপুরি বন্ধ হলো না। রশিদ মিয়া লক্ষ্য করলেন, প্রতি রাতে যখন তিনি বিরিয়ানি রাঁধেন, সেই রান্না আগের চেয়ে অনেক বেশি সুস্বাদু হচ্ছে। এমন সুস্বাদু যে পরদিন দোকানে খেতে আসা মানুষ বলে, মিয়া ভাই, আজকের বিরিয়ানি কি মিশিয়েছেন, এত ভালো হয়েছে কেন? রশিদ মিয়া কিছু মেশানোননি, তিনি আগের মতোই রেসিপি অনুসরণ করছেন। কিন্তু রাতে যখন রান্না করেন, মাঝে মাঝে অনুভব করেন তার পাশে কেউ আছে, অদৃশ্য কেউ, তার রান্নায় হাত মেলাচ্ছে। রান্নাঘরে রাখা পুরনো হাঁড়ি পাতিলের কাছে কখনো কখনো মশলার গন্ধ আসে, যে মশলা সেই রাতে ব্যবহার করা হয়নি। পুরনো আমলের রান্নায় যে মশলা দেওয়া হতো, যেমন কেওড়া জল, গোলাপ জল, পুরনো ধাঁচের জাফরান, সেসবের গন্ধ আসে, যেন পুরনো রাঁধুনিরা এসে তার সাথে রান্না করে যাচ্ছে। রশিদ মিয়া ভয় পান, কিন্তু থেমেও থাকেন না। বলেন, তারা ক্ষতি করছে না, বরং সাহায্য করছে। হয়তো এটাই তাদের সাথে বোঝাপড়া। কিন্তু যে ঘটনাটার কারণে শেষ পর্যন্ত দোকান বন্ধ করতে হলো, সেটা ঘটল তারপর। দোকানের নিয়মিত একজন খদ্দের ছিলেন জাভেদ সাহেব, বয়স 50-এর ওপরে, অফিসার মানুষ, ভালো পোশাক পরে। প্রায়ই বিকেলে আসতেন, বিরিয়ানি নিতেন পরিবারের জন্য। রশিদ মিয়ার সাথে পরিচয় পুরনো। একদিন জাভেদ সাহেব বিকেলে এসে বিরিয়ানি নিলেন। রাতে বাড়িতে পরিবারের সবাই মিলে খেলেন। পরের দিন জাভেদ সাহেব এলেন। রশিদ মিয়াকে বললেন, মিয়া ভাই, গতকালের বিরিয়ানি অসাধারণ ছিল, কিন্তু একটা ঘটনা বলতে এসেছি। কি ঘটনা? জাভেদ সাহেব বললেন, রাতে তারা বিরিয়ানি খাচ্ছিলেন ডাইনিং টেবিলে। পরিবারে 5 জন, তিনি, তার স্ত্রী, তাদের 2 ছেলে আর বৃদ্ধ মা, সবাই খাচ্ছিলেন। খাওয়া শেষে জাভেদ সাহেবের স্ত্রী হিসাব করলেন কতটা বিরিয়ানি কে খেয়েছেন, কিন্তু হিসাব মিলছে না। 5 জন খেয়েছেন, কিন্তু যে পরিমাণ বিরিয়ানি কমেছে তাতে মনে হচ্ছে 6 জন খেয়েছেন। কে 6 জনের খাবার খেয়েছে? তারা হিসাব করলেন, কিন্তু ব্যাখ্যা পেলেন না। পরে ছোট ছেলে বলল, বাবা, খাওয়ার সময় আমার পাশে একজন বসেছিল, আমি ভেবেছিলাম দাদু। দাদু মানে জাভেদ সাহেবের বাবা, তিনি গত বছরই মারা গেছেন। জাভেদ সাহেবের গা ঠান্ডা হয়ে গেল। ছেলেকে জিজ্ঞেস করলেন, কেমন দেখতে ছিল?
ছেলে বলল, সাদা পায়জামা পরা ছিল, মুখে সাদা দাড়ি। এটা ঠিক জাভেদ সাহেবের বাবার বর্ণনা। জাভেদ সাহেব রশিদ মিয়াকে জিজ্ঞেস করলেন, আপনার বিরিয়ানিতে কিছু আছে কি? রশিদ মিয়া সব বললেন। এই ঘটনার পর এলাকায় কথা ছড়িয়ে পড়ল। একজন বলল, সে বিরিয়ানি বাড়ি নিয়ে গিয়েছিল, রাতে খাওয়ার সময় মনে হয়েছিল পাশে কেউ বসে আছে। আরেকজন বলল, বিরিয়ানি খাওয়ার পর তার ঘুমের মধ্যে পুরনো আমলের মানুষ দেখেছে। এই ঘটনাগুলো একে একে বাড়তে থাকল। আমার নিজের একটা ঘটনা বলি। একদিন সন্ধ্যায় আমি রশিদ মিয়ার দোকান থেকে বিরিয়ানি নিয়ে বাড়ি গেলাম। রাতে খেলাম, খাওয়া ভালোই হলো, তারপর শুয়ে পড়লাম। রাত তখন প্রায় 11টা, ঘুম আসছিল না। হঠাৎ রান্নাঘর থেকে একটা গন্ধ এলো, বিরিয়ানির গন্ধ। কিন্তু বিরিয়ানি তো সব খাওয়া হয়েছে, হাঁড়িও ধুয়ে রাখা হয়েছে। আমি উঠে গেলাম রান্নাঘরে, গিয়ে দেখলাম হাঁড়িটা উনুনে ওঠানো, খালি হাঁড়ি, কিন্তু সেটা উনুনে উঠেছে। আমি রাখিনি, আমার স্ত্রী রাখেনি, কে রেখেছে? আর হাঁড়ির ভেতরে সামান্য কিছু পানি, গরম পানি, যেন কেউ মাত্র হাঁড়ি ধুয়ে উনুনে দিয়েছে জল শুকানোর জন্য। রান্নাঘরে কেউ নেই, কিন্তু সেই মুহূর্তে আমি অনুভব করলাম এই রান্নাঘরে আমি একা নই। পরের দিন রশিদ মিয়াকে বললাম। তিনি শুনে বললেন, ইমরান ভাই, এবার বুঝেছেন, তারা এখন শুধু এই দোকানে নেই, বিরিয়ানির সাথে সাথে অন্য বাড়িতেও ঢুকে পড়ছে। এই কথাটা আমাকে সবচেয়ে বেশি ভয় দেখিয়েছিল। এরপর থেকে একের পর এক ঘটনা। পাড়ার বিভিন্ন বাড়িতে রাতে রান্নাঘরে অদ্ভুত ঘটনা। কোথাও মশলার গন্ধ আসছে রাতে, যা রান্নাঘরে নেই। কোথাও হাঁড়ি নিজেই সরে যাচ্ছে। কোথাও রান্না করা খাবার রাতে সামান্য কমে যাচ্ছে, যেন কেউ খেয়েছে। একজন বৃদ্ধা মহিলা, আমাদের গলির শেষ বাড়ির, তিনি বললেন রাতে রান্নাঘরে কারো হাঁটার শব্দ শুনেছেন। গিয়ে দেখেন কেউ নেই, কিন্তু রান্নাঘরের টাইলসে ভেজা পায়ের ছাপ, ছোট ছোট পায়ের ছাপ। শেষ পর্যন্ত হাজি আব্দুর রহিম সাহেব বললেন, দোকান বন্ধ করাই ভালো, কারণ যে কাজ একবার শুরু হয়েছে তা থামানো কঠিন। তারা এখন পুরো গলিতে ছড়িয়ে পড়েছে। দোকান বন্ধ হলে ধীরে ধীরে তারা আবার তাদের জায়গায় ফিরে যাবে। রশিদ মিয়া মন খারাপ করে দোকান বন্ধ করলেন। সেটা বছরখানেক আগের ঘটনা। এখন দোকান বন্ধ। গলিতে ঘটনাগুলো কমে গেছে, কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। এখনও মাঝে মাঝে সন্ধ্যের পর সেই গলিতে বিরিয়ানির গন্ধ পাওয়া যায়। কোনো রান্নাঘর থেকে আসছে না, বাতাসে ভেসে আসে। আর সেই গন্ধ পেলে গলির পুরনো মানুষরা দ্রুত ঘরে ঢুকে পড়েন, দরজা বন্ধ করেন, কারণ তারা জানেন সেই গন্ধ পেলে মানে রাতের খদ্দেররা এসেছে, তারা খাবার খুঁজছে। আর রশিদ মিয়া এখন বলেন, ভাই, আমার বাপদাদার নিয়ম ভাঙলে কি হয় তা এখন জানি। দোকান চলে গেছে, কিন্তু সেই ভুল আর করব না। কামাল এখন ধীরে ধীরে ভালো হচ্ছে, শরীর একটু একটু করে ফিরছে, কিন্তু সে এখনও মাঝে মাঝে সেই স্বপ্ন দেখে। বিরিয়ানির দোকানে পুরনো পোশাক পরা মানুষেরা বসে আছে, আর সে স্বপ্নে দেখে তাদের মধ্যে একজন তার দিকে তাকিয়ে বলছে, তুমি আমাদের ডেকেছিলে, আমরা এসেছিলাম। ইমরানের শেষ কথাগুলো আমার কানে বাজছে। তিনি বলেছিলেন, ভাই, পুরনো শহরে যখন বেড়াতে যাবেন, পুরনো দোকানে যখন খাবেন, একটু জেনে নেবেন সেই দোকানের ইতিহাস। কারণ কিছু জায়গা আছে যার সাথে শুধু জীবিত মানুষের সম্পর্ক নেই, মৃত মানুষরাও আছেন সেখানে। আর তাদের আপনি না জানলেও তারা আপনাকে জানে, বিশেষত যদি রান্নার গন্ধে তাদের ডাকা হয়। এই ছিল আজকের দ্বিতীয় এবং শেষ ঘটনা। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 110-এর দুটি ঘটনা আমরা শেষ করলাম। রাজস্থানের সেই মেয়ে জুলেখার কথা, যার সুন্দর জীবন একটি রাতেই তছনছ করে দিয়েছিল ইমামের কালো জাদু। আর লখনউয়ের সেই বিরিয়ানির দোকান, যেখানে রাতের অন্ধকারে আসত পুরনো শহরের অতৃপ্ত আত্মারা। এই দুটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যার ব্যাখ্যা আমাদের সাধারণ বুদ্ধিতে মেলে না। কেউ ক্ষমতার লোভে অন্যের ক্ষতি করে অদৃশ্য পথে, আর কেউ মৃত্যুর পরেও পুরনো অভ্যাসের টানে ফিরে আসে সেই জায়গায় যেখানে একসময় উষ্ণতা পেয়েছিল। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন, তা অশরীরীর সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অশরীরীofficial@gmail.com। আপনার নাম ও পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন। মনে রাখবেন, সন্ধে 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বেরোনোর পথ নেই।
যতক্ষণ অন্ধকার থাকবে ততক্ষণ ঘটনা চলবে, যতক্ষণ ভয় থাকবে ততক্ষণ অশরীরী থাকবে। আগামী নতুন এপিসোডে নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদ থাকুন। রাতে একা বাইরে যাবেন না, অচেনা মানুষের হাত থেকে কিছু নেবেন না, খাবেন না। আর রাত 10টার পর অচেনা দোকান থেকে খাবার নিয়ে বাড়ি ফিরবেন না, কারণ সেই খাবার সাথে কি ফিরছে তা কে জানে। আল্লাহ হাফেজ।